যদি একজন নারী দুইটা স্বামী থাকে, দুইটা বিয়ে করে, সেই ক্ষেত্রে সেকেন্ড যে বিয়েটা সেটা একটা অবৈধ বিয়ে। আসামি নাসির হোসেন তিনি বিবাহিত এবং তার স্বামী সন্তান এই বিষয়গুলো জেনে শুনেই তাকে বিয়ে করেছে। কোর্টের উপর সম্পূর্ণ ভরসা করি। এই জন্য আমরা প্রত্যাশা করি যে আমরা যে এভিডেন্সগুলো কোর্টে দাখিল করেছি, যে আর্গুমেন্ট করেছি, এবং যেহেতু আমরা একটা সত্য মামলা নিয়ে কোর্টের সামনে বিচারের জন্য উপস্থিত হয়েছি, এখানে তামিমা সুলতানার বিরুদ্ধে 494 ধারায়, অর্থাৎ হাজবেন্ডকে ডিভোর্স না দিয়ে আরেকটি বিয়ে করলে বাংলাদেশের আইনে সেটি একটি শাস্তিযোগ্য অপরাধ। এবং আইনে বলছে যে যদি একজন নারী দুইটা স্বামী থাকে, দুইটা বিয়ে করে, সেই ক্ষেত্রে সেকেন্ড যে বিয়েটা সেটা একটা অবৈধ বিয়ে। এক্ষেত্রে 494 ধারায় তার বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে এবং পরবর্তীতে এই মামলাটা ইনিশিয়েট করার পরে তিনি কিছু জালিয়াতির মাধ্যমে ভুয়া ডকুমেন্ট তৈরি করেছেন, যেটা পিবিআই এর তদন্ত রিপোর্টে স্পষ্ট উঠে এসেছে। এবং বাংলাদেশ ডাক বিভাগের ডিজিএম এসে কোর্টে সাক্ষ্য দিয়েছেন যে এগুলো বাংলাদেশ ডাক বিভাগের ডাক রসিদই না। অর্থাৎ এইখানে শুধুমাত্র যে রাকিব হাসানের সাথে অপরাধ হয়েছে তা নয়, ডাক বিভাগের ডাক রসিদগুলিও জালিয়াতির মাধ্যমে সৃজন করা হয়েছে। পিবিআই দীর্ঘ 6 মাস তদন্তে সবকিছু পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করে, তদন্ত করে এবং সবকিছু তদন্তের মাধ্যমে এই রহস্যটা বের করেছে। তারা প্রথমে 2016 সালে ডিভোর্স দাবি করলেও আমরা 10 জন সাক্ষী আদালতে উপস্থিত করেছি আমাদের সপক্ষে। সেখানে তারা কথিত 2016 সালের ডিভোর্সের তারিখের পরেও যেই বাসায় তারা ভাড়া ছিলেন সেই বাসার বাড়িওয়ালা এসে সাক্ষী দিয়েছেন। এবং আপনারা জানেন যে থানায় একটা ভাড়াটিয়া নিবন্ধন ফর্ম থাকে, সেখানে ডেট থাকে আসলে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত একজন ভাড়াটিয়া সেই বাসায় উঠছেন। তামিমা সুলতানা তার ভুয়া কাগজপত্রের মধ্যে 2016 সালের তালাকের দাবি করলেও উনি পরবর্তীতে 17 সালে যে বাসা ছিলেন সেই বাসার ঠিকানা লিখে রেখেছেন, যেটা একটা মানুষের পক্ষে সম্ভব না যে তিনি ভবিষ্যৎ দেখে ফেলবেন আগে থেকেই। সেকেন্ডলি হচ্ছে তিনি নিজেই স্বীকার করেছেন তিনি রাকিব ব্যতীত আর কাউকে আসলে কোনো নোটিশ পাঠাননি, অর্থাৎ সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তিনি কোনো ধরনের নোটিশ পাঠাননি। এবং আমাদের PW6 এবং 7 এসে বলেছে যে তারা চেয়ারম্যানরা এসে সাক্ষ্য দিয়েছে এবং কোর্টে যে রেজিস্টার খাতা অর্থাৎ চেয়ারম্যানদের যে থাকে সেটা এসে কোর্টে দাখিল করেছে, যেটা কোর্টের সেফ কাস্টডিতে আছে। সেখানে দেখা গিয়েছে যে তিনি আসলে কোনো নোটিশ চেয়ারম্যানকেও পাঠাননি। তিনি তার জেরায় স্বীকার করেছেন কোনো আরবিট্রেশন কাউন্সিল গঠন হয়নি এবং তিনি এই ধরনের যে চিঠি পাঠিয়েছেন সেটার কোনো ধরনের যে ফেরত আসবে অথবা এডি ফেরত আসবে এগুলো কোনো কিছু তিনি দাখিল করতে পারেননি। তিনি তার জেরায় এটাও স্বীকার করেছেন যে আসামি নাসির হোসেন তাকে প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, নক করেছে, তাকে ফোনে কল দিয়েছে, তাকে আশ্বস্ত করেছে যে তিনি যে কোনো অবস্থায় তার পাশে থাকবেন, বাচ্চা নিয়ে আসলেও সমস্যা নেই। এবং জেরায় আরও বলেছেন যে আসামি নাসির হোসেন তিনি বিবাহিত এবং তার স্বামী সন্তান এই বিষয়গুলো জেনে শুনেই তাকে বিয়ে করেছেন। অর্থাৎ এখানে নাসির হোসেন আরেকজনের স্ত্রীকে জেনে শুনে নিয়েছেন, তারা দুইজনে একটা ব্যভিচারের সম্পর্কে আছে। এই বিষয়গুলি আমরা আদালতের সামনে তুলে ধরেছি। এই সাক্ষ্য প্রমাণ এবং অন্যান্য যে তার জেরায় যে স্বীকারোক্তি সেই বিষয়গুলো আমরা আদালতে যেহেতু আমরা তুলে ধরেছি, তাই আমরা সর্বোচ্চ প্রত্যাশা করি, আদালতের নিকট প্রত্যাশা করি যে এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এবং আমরা আরও প্রত্যাশা করি আদালত দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে সমাজে এই ধরনের ব্যভিচার, এই ধরনের বাচ্চা রেখে চলে যাওয়া, বাচ্চাদেরকে মানসিক কষ্ট দেওয়া, একজনের স্ত্রী আরেকজন নিয়ে যাওয়া অথবা প্রলুব্ধ করা এবং এই ধরনের জালিয়াতির মাধ্যমে যে ডিভোর্সের কাগজ ডকুমেন্টগুলো তৈরি করছে সেগুলো রোধে দৃষ্টান্তমূলক এদের শাস্তি হবে বলে আমরা প্রত্যাশা করি।